আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? এবারে আমার ঈদ বেশ ভালো কেটেছে, বাট সমস্যা হচ্ছে গিয়ে যে ঢাকার বাইরে ঈদ করতে গিয়ে ঈদের যে প্রধান আকর্ষণ তাণ্ডব, এটা দেখতে আমি অনেক বেশি দেরি করে ফেলেছি। এবং ঢাকার বাইরের যে হলের কন্ডিশন, সেখানে তো ভাই ব্ল্যাক মাম্বা জাস্ট গরমে আইসক্রিম হয়ে যাবে। অন্যদিকে আমি তো মানুষ, তো আমি তো সেখানে সিনেমা দেখতে গেলে অনেক আগেই আইসক্রিম হয়ে গলে যাব। দ্যাটস ওয়াই সিঙ্গেল স্ক্রিনে আমি এই সিনেমাটা দেখার সাহস করিনি, ঢাকায় ব্যাক করে সিনেমাটা দেখলাম। এখন আমার চোখে তাণ্ডব কেমন লেগেছে এটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো এর গল্প সম্পর্কে যদি আমি আপনাকে একদম ছোট্ট করে আইডিয়া দিই, দেন এখানে শাকিব খান একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে, বেশ কিছু আপার ক্লাসের লোকজনকে সেখানে ডাকে। এখন প্রশ্ন হলো কেন ডাকে, তার উদ্দেশ্যই বা কি, হঠাৎ করে দেশের মধ্যে এরকম একটা কেওস তৈরি করার প্রধান কারণটা কি ছিল, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে তাণ্ডব। এতদিন পর্যন্ত আপনি বাংলায় যত অ্যাকশন সিনেমা দেখেছেন, সব অ্যাকশন সিনেমার রেকর্ড এই সিনেমাটা ব্রেক করে দিয়েছে। তুফানের বেলায় মানুষ প্রচন্ড পরিমাণে ক্ষোভ নিয়ে যে কথাটা রায়হান রাফিকে বারবার বলেছে, সেটা হলো যে এই সিনেমায় আমরা অনেক বেশি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, বা বর্তমানে যেটা মানুষ বেশি পছন্দ করে, হলিউড হোক বলিউড হোক, এসব ইন্ডাস্ট্রিতে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন খুবই ভালো এখন চলতেছে। তো সেখান থেকে দর্শকের মধ্যে বেশ ভালো রকম একটা আক্ষেপ ছিল যে কেন আমরা এই সিনেমায় এত কম অ্যাকশন দেখতে পেয়েছি। তো সেখান থেকে কিন্তু দর্শকের এই আক্ষেপটা রায়হান রাফি বেশ ভালোভাবে মনে রেখেছে। সো আপনি দেখবেন যে এই সিনেমায় কিন্তু অসংখ্য অ্যাকশন আছে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আছে, এবং এইগুলো বেশ চমৎকারভাবে এক্সিকিউট করা, বেশ ভালো কোরিওগ্রাফার দিয়ে পুরো সিনগুলো এক্সিকিউট করা হয়েছে। ক্যামেরা ওয়ার্ক বলেন, ক্যামেরা টেকনিক বলেন, অথবা অনটেকের কিছু যে ট্রানজিশন টেকনিক, এই সব ব্যাপার কিন্তু চমৎকার ছিল। আপনি যদি অ্যাকশন সিনেমার হিউজ একজন ফ্যান হয়ে থাকেন এবং এর আগে তুফান নিয়ে যদি আপনার বেশ বড় রকম কমপ্লেন থেকে থাকে, দেন এই সিনেমাটা নিয়ে আপনার কোনো আক্ষেপ থাকবে না। এখানে রায়হান রাফি পুরো ব্যাপারটা মাথায় রেখে বেশ ভালো কিছু অ্যাকশন দৃশ্য ডিজাইন করেছে, যেটা এই গল্পটা ডিমান্ড করে। এবং অ্যাকশনের সাথে যে ব্যাপারটা আসবে সেটা হলো শাকিব খান। ইয়েস, এই মানুষটা প্রতিনিয়ত নিজেকে জাস্ট ভেঙে চুরে আবার নতুন করে নির্মাণ করতেছে। এখন আপনি বলতে পারেন যে শাকিব খানের ক্যারিয়ারে শাকিব খান 2.0 চলতেছে। আমি বলবো যে শাকিব খানের একটা বিস্ট মুড চলতেছে, কারণ তিনি আসলে এমন একটা কাজ করে এখন যে নিজে বড় রকম একটা রেকর্ড তৈরি করে, সেই রেকর্ডটা অন্য কারো জন্য যে রেখে দেবে যে এই আমার রেকর্ডটা আমি রাখলাম, অন্য কেউ আমার রেকর্ডটা ভাঙো, এই কাজটা তিনি একেবারেই করে না, বরঞ্চ নিজের রেকর্ডটা প্রতিনিয়ত নিজে ভাঙে। তার কম্পিটিশন অন্য কারো সাথে না, বরঞ্চ তার কম্পিটিশন তিনি নিজেই। তো এই ব্যাপারটা কিন্তু এই সিনেমার মাধ্যমে অ্যাগেইন শাকিব খান প্রমাণ করে দিয়েছে। বহু ভালো মুহূর্ত আছে। তার অ্যাক্টিং নিয়ে যদি কথা বলি, দেন সেটা নিয়ে আলাদা করে 20 মিনিটের একটা ভিডিও বানানো সম্ভব। ফ্যান্টাস্টিক অভিনয় করেছে, নো ডাউট। কিছু কিছু স্পেসিফিক মুহূর্তে জাস্ট কোপাই দিছে ভাই। মানে টিজারে বা ট্রেলারে আপনারা তাকে শর্ট হেয়ারে দেখেছেন, এবং যখন তিনি মাথায় হাত দেয়, ডায়লগ ডেলিভারি দেয় এবং বিস্ট একটা লুকে ক্যামেরার দিকে তাকায়, আপনি জাস্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন এই মানুষটার চোখের কাজ দেখে। সো তাকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। এবং অ্যাকশন দৃশ্যগুলোতেও তিনি বেশ ভালোই কাজ করেছে। আমি বলবো না যে তার শরীরের মধ্যে যে একটা জড়তা বা অ্যাকশন সিনের মধ্যে ফ্লুয়েন্সি নেই, সেটা একেবারেই হয়নি, বেশ ভালো কাজ করেছে এখানে। অন্যদিকে এখানে অন্য যারা অভিনয় করেছে, সাবিলা নূর, তার স্ক্রিন অন টাইম খুবই কম। আপনারা যদি এক্সপেক্ট করে থাকেন যে তিনি সিনেমার বেশ ভালো একটা পোর্শন জুড়ে থাকবে, বাট সরি, তিনি সিনেমার খুবই অল্প সময়ের জন্য আসে, আবার চলে যায় না, চলে যায় বললে ভুল হবে, বাট তার যে স্ক্রিন অন টাইম সেটা কিন্তু অনেকটাই কম। তবে এখানে মজার ব্যাপার হলো, সাবিলা নূরকে এর আগে আপনি যত নাটকে বা সিরিজে দেখেছেন, এইখানে তাকে আপনি সব থেকে সুন্দর একটা অবতারে দেখতে পাবেন। মানে তাণ্ডবে তাকে যত বেশি সুন্দর লাগে, যত বেশি বিউটিফুল লাগে। আমরা বিভিন্ন সময় এই ব্যাপারটা নিয়ে কথা বলি না যে মালায়ালাম সিনেমার নায়িকাদের মতো আমাদের সিনেমার নায়িকাদের কেন লাগে না, তো সেটার উত্তর আপনি এই সিনেমাটায় সাবিলা নূরের যে মেকআপ বা তার যে লুক, ওভারঅল লুক দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। অন্যদিকে জয়া হাসানের স্ক্রিন অন টাইম কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানেও তিনি বেশ ভালো পারফর্ম করেছে। তো তার অভিনয় নিয়ে তো নতুন করে কিছু বলতে হয় না। বাট রায়হান রাফির সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটা আমার বারবার ভালো লাগে, সেটা হলো আমাদের বাংলাদেশের সিনিয়র কিছু আর্টিস্ট আছে, লাইক ফজলুর রহমান বাবু থেকে শুরু করে অসংখ্য সিনিয়র আর্টিস্ট আছে, তারেক আনাম খান হোক অথবা অন্য যারা হোক, তাদেরকে তিনি খুব চমৎকার ভাবে ইউজ করে। মানে স্ক্রিন অন টাইম খুবই কম, বাট তার যে একটা ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা তিনি খুব ভালোভাবে রাখতে পারে। তো সিনিয়র অনেক অভিনেতা এখানে থাকে, আমি আসলে এক এক করে তাদের নাম বলতে চাই না, বাট সবাইকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করা হয়েছে। মানে আমরা প্রত্যেকটা বার এটা নিয়ে একটা কমপ্লেইন করি যে ফজলুর রহমান বাবুকে নেওয়া হচ্ছে, বাট তার ক্যারেক্টারটাকে আসলে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা হচ্ছে না। বাট এই সিনেমায় যত সিনিয়র আর্টিস্টদের নেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু বেশ ভালো লাগছে, তাদেরকে বেশ সুইটেবল একটা জায়গা দেওয়া হয়েছে। এবারে যদি ক্যামিওস গুলো নিয়ে কথা বলি, দিন এটা একদমই ওপেন সিক্রেট হয়ে গেছে। সবাই ফেসবুকে ক্যামিওস নিয়ে এত বেশি আলোচনা করেছে, এখন এটা জাস্ট পুরনো হয়ে গেছে বলতে পারেন। তো ক্যামিওসের ক্ষেত্রে নিশোর একটা ক্যামিও থাকে, মাসুদ, সুরঙ্গ পার্ট 2 আসবে, সেটার একটা বিল্ড আপ এখানে তিনি দিয়েছে, এবং এই যে পুরো বিল্ড আপটাও বেশ ভালো রকম ভাবে ইনস্পায়ার্ড।
এবং আপনি যদি বলেন যে এই পুরো সিনেমাটা কি অন্য কোনো সিনেমা থেকে ইন্সপায়ার্ড, আমি বলবো যে ইয়েস, পুরো সিনেমাটাই অন্য অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড। যদি বলি একটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড সেটা ভুল হবে, অসংখ্য সিনেমা এবং সিরিজ থেকে ইন্সপায়ার্ড। কি কি সিনেমা এবং সিরিজ থেকে ইন্সপায়ার্ড সেই ব্যাপারে পরে আসি, বাট মাসুদের ক্যামিওটা যেভাবে ডিজাইন করা হয় সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা সাউথের বেশ জনপ্রিয় একটা ইউনিভার্স থেকে অনুপ্রাণিত, বাট স্টিল তাকে দেখতে কোনোভাবেই চিপ লাগে না, বেশ ভালোই লেগেছে। সেকেন্ড যে ক্যামিওটা থাকে, এবং আমি বলবো এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যামিও এটা, সিয়াম আহমেদ। তো সিয়াম আহমেদকে আপনি অসংখ্যবার সিনেমায় দেখেছেন, নাটকে দেখেছেন, মানে আমি পার্সোনালি এই ধরনের ক্যামিওস খুবই পছন্দ করি। আমি যেটা মনে করি পার্সোনালি, আমি যেটা ফিল করি যে সিয়াম আহমেদের এরকম অসংখ্য সিনেমা আছে যে সিনেমার ক্যারেক্টার থেকে এই ক্যামিওসটা অনেক বেশি হেভি। তার মেকআপ, লুক, ডায়ালগ, অ্যাক্টিং এর যে লেভেল ছিল সেটা এত বেশি হাই। সো অন্য সিনেমার একটা ক্যারেক্টারকে যদি আপনি পাশাপাশি দাঁড় করেন দেন এই ক্যামিওটা অনেক বেশি ভারী হয়ে যাবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। মানে ক্যামিওটা এত বেশি ইন্টারেস্টিং এবং এক্সাইটিং আমার লেগেছে। সো আমি বহু সিনেমার যে তার ক্যারেক্টার নিয়ে আমি কিন্তু প্রশ্ন তুলে ফেলেছি। এই ক্যামিওটা আমার সিনেমা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামিও লেগেছে। সিয়াম আহমেদের উচিত এরকম ক্যারেক্টারের উপর কাজ করা, এরকম র এবং ডেঞ্জারাস ক্যারেক্টার নিয়ে কাজ করলে তাকে বেশ ভালোই লাগে। বিশেষ করে মেকআপটা জাস্ট এখানে ফ্যান্টাস্টিক হয়েছে। এবারে আসি, এই সিনেমাটা কি অন্য কোনো সিনেমার কপি? একদমই না। এই সিনেমাটা অন্য কোনো সিনেমার কপি একদমই না, বরঞ্চ এই সিনেমাটা অসংখ্য সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে নির্মাণ করা হয়েছে। তো সেই সিনেমার নামগুলো যদি বলি দেন প্রথমেই আসবে জওয়ান, 2 নম্বরে আসবে মানি হেইস্ট, 3 নম্বরে আসবে কিল, ফাইনালি লুসিফার নামটা শুনে আপনার যদি কোনো ক্যারেক্টারের বা কোনো সিনেমার কথা মনে পড়ে দেন সেখান থেকেও ছোট পরিমাণে একটু ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে। ফাইনালি লোকেশ কানাগরাজের যে একটা সিনেমাটিক ইউনিভার্স আছে সেটা থেকেও বেশ ভালো রকম ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে, যে ব্যাপারটা কিন্তু আমরা এর আগেও বাংলা সিনেমার আরেকটা টিজারে দেখেছি। সো এই যে ইন্সপায়ারেশনটা নেওয়া হয়েছে এটাকে আমি নেগেটিভ ভাবে দেখছি একেবারেই না, বরঞ্চ এই পুরো বিষয়টা সিনেমার যে কোয়ালিটি আরো একগুণ বাড়িয়ে দিয়েছে। কেন? কারণ দেখেন, কপি করা আর ইনস্পায়ার্ড হয়ে একটা জিনিস নির্মাণ করা দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। এই সিনেমায় রায়হান রাফি ইনস্পায়ারেশন নিয়েছে, বাট সেটা নতুন একটা সিগনেচার ক্রিয়েট করতেছে। মানে আপনি অন্য একটা জায়গা থেকে সেম টু সেম চুরি করলেন, সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি চিপ লাগে যদি না আপনি আপনার নিজের মতো করে একটা সিগনেচার তৈরি করতে পারেন। বাট এখানে পরিচালক অসংখ্য জনপ্রিয় সিনেমা থেকে ইনস্পায়ারেশন নিয়ে এত চমৎকার একটা প্রোডাক্ট রেডি করেছে, তো এইসব ব্যাপার নিয়ে আপনি কমপ্লেন করার কোনো সুযোগই পাবেন না। এখানে একটা যে চমৎকার অ্যাকশন সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সটা আমি এত বেশি এনজয় করেছি, সেটা যে অন্য একটা সিনেমা থেকে ইনস্পায়ার্ড এই ব্যাপারটা আমার একদমই গায়ে লাগেনি, বরঞ্চ এই ব্যাপারটা সিনেমার এই স্পেসিফিক অ্যাকশন দৃশ্যে নতুন একটা ডায়নামিক ক্রিয়েট করেছে। সো আমার পয়েন্টটা হলো যে যদি ইনস্পায়ার্ড হয়েও নতুন কিছু নির্মাণ করা যায় এবং সেখানে নিজের সিগনেচারটা রাখা যায়, বাংলা সিনেমার নতুন একটা ল্যাঙ্গুয়েজ যদি ক্রিয়েট করা যায় দেন সেখানে আমি দোষের কিছু দেখছি না, বরঞ্চ পুরো বিষয়টা আমি বেশি এনজয় করেছি। এবার এই সিনেমাটা কি একদমই টপ নচ হয়েছে? সিনেমায় কি কোনো নেগেটিভ দিক নেই? বিষয়টা একদমই ভুল। সিনেমায় নেগেটিভ দিক আছে, বিশেষ করে সিনেমার যে প্রথম অর্ধটা, প্রথম হাফে অ্যাকচুয়ালি স্টোরিটা খুব বেশি ড্রাগ করে এবং বলতে পারেন যে সেখানে খুব ইন্টারেস্টিং কিছু একটা হয় না। এখন আমি যদি জাওয়ানের সাথে ফার্স্ট হাফটা একটু কম্পেয়ার করি, দেন জাওয়ানে যে হস্টেজ সিচুয়েশনটা ট্রেনের মধ্যে ক্রিয়েট করে সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এত ফাস্ট হয়, এডিটিং এর মাধ্যমে, মিউজিকের মাধ্যমে সিনগুলোর বিল্ড আপ হচ্ছে, সেটার একটা ইম্প্যাক্ট দর্শক এত দ্রুত ফিল করতেছে, আপনি দেখবেন যে কম সময়ের মধ্যে পুরো সিনটা বের করে ফেলতেছে। বাট এখানে প্রথম হাফে আপনি দেখবেন 40 মিনিট চলতেছে, বাট অ্যাকচুয়াল যে টার্গেটটা, শাকিব খানের যে অ্যাকচুয়াল মোটিভ, সেটা কিন্তু দর্শক ক্লিয়ার জানতে পারতেছে না। এবং এই জায়গায় এত বেশি সময় দেয়া হয়েছে যে প্রথম হাফে সত্যি বলতে খুব আহামরি কিছু হয় না, পুরো ব্যাপারটা আসলে সেকেন্ড হাফে গিয়ে ঘটে। সো এখানে এই যে ফার্স্ট পার্টি এডিটিং এর যে পেসিংটা অনেক বেশি ফাস্ট হতে পারতো, আরো অনেক বিষয় এই জায়গাটায় কিন্তু আনা যেত। সিনেমার যে স্টার্টিংটা এত চমৎকার, বাট এরপরে আপনি দেখবেন যে খুব আহামরি কিছু একটা হয় না, বাট সেকেন্ড হাফে গিয়ে গল্পটা কিন্তু চমৎকার একটা পেসিং এ ফেরে, সেখানে একের পর এক বহু জিনিস আপনার সামনে হতে থাকে, আপনি জাস্ট একের পর এক হতবাক হতে থাকবেন যে কি হচ্ছে এসব। বাট ফার্স্ট হাফে অনেক কিছু করা সম্ভব ছিল। আপনি দেখবেন যে জাওয়ানের মধ্যে 30 মিনিটের মধ্যে কিন্তু তারা ট্রেনের মধ্যে যে সিকোয়েন্সটা থাকে, মানে পুরো হস্টেজ সিচুয়েশনটা তারা কমপ্লিট করে একদম বের হয়ে যাচ্ছে। বাট এখানে 40 মিনিট চলতেছে, বাট স্টিল হস্টেজ সিচুয়েশনের মধ্যে খুব আহামরি কিছু একটা হচ্ছে না। নেক্সট যে বিষয়টা সেটা হলো গানের প্লেসমেন্ট। লিচুরো বাগানে বিশেষ করে এই গানের প্লেসমেন্ট একদমই বাজে হয়েছে। মানে সিনেমা চলতেছে, হুট করে গানটা চলে আসে। আমি জানি না যে এর আগে রায়হান রাফির সিনেমায় গানের প্লেসমেন্ট এত কাঁচা হয়েছে কিনা, বাট বিষয়টা পার্সোনালি আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হচ্ছে যে হুট করে গানটা জাস্ট চলে আসলো। মানে গানের প্লেসমেন্টটা যত বেশি স্মুথ হওয়া দরকার ছিল তত বেশি স্মুথ একেবারেই হয়নি। বিষয়টা জাস্ট আপনি বলতে পারেন একটু
একটু ফোর্স মনে হয়েছে। রায়হান রাফির যে ব্যাপারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে সেটা হলো প্রত্যেকটা সিনেমায় তিনি নতুন কিছু করার ট্রাই করে। সেটা একটা অন টেক শট হতে পারে, একটা অ্যাকশন দৃশ্য হতে পারে, সাউন্ডের কাজ হতে পারে, একটা ক্যামেরার টেকনিক হতে পারে। মানে প্রত্যেকটা সিনেমায় চায় তিনি আগের সিনেমা থেকে বেটার কিছু প্রোভাইড করতে। সো সেখান থেকে এই সিনেমায় তিনি বহু ভালো জিনিস কিন্তু আমাদের প্রোভাইড করেছে এবং এই যে পুরো বিল্ড আপটা দিয়েছে রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্সের যে একটা আভাস তিনি দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো একটা বিল্ড আপ হয়েছে এবং এই ব্যাপারটা পার্সোনালি আমি খুবই পছন্দ করি। এখন আরেকটা প্রশ্ন আসে যে রায়হান রাফির ক্যারিয়ারের সেরা কাজ কি তাণ্ডব? আমার পয়েন্ট অফ ভিউ থেকে একদমই না। আমি বলবো যে সুরঙ্গ তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। যদি এই সিনেমার ফার্স্ট হাফটা একদম পারফেক্ট হতো দেন এই সিনেমাটা তার ক্যারিয়ার সেরা সিনেমা হতে পারতো। বাট আনফরচুনেটলি আমি মনে করি যে তিনি যতগুলো সিনেমা নির্মাণ করেছে সেখান থেকে সুরঙ্গ ছিল ওয়ান অফ দ্য বেস্ট নির্মাণ। ক্যারিয়ারের শুরু থেকে রায়হান রাফির একটা ব্যাপার যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন সেটা হলো রিয়েল লাইফ ইভেন্ট থেকে তিনি কিন্তু অনেক ব্যাপার নিয়ে তারপর একটা সিনেমা নির্মাণ করে এবং এই ব্যাপারটা কিন্তু অসংখ্যবার ক্লিক করে গেছে। বলতে পারেন যে এটা তার একটা স্ট্রং জোন। সো তাণ্ডবেও কি সেই ব্যাপারটাই রায়হান রাফি করেছে? সেই ব্যাপারটা রিপিট করেছে? সেই ব্যাপারটা রিপিট একেবারেই করেনি, বরঞ্চ সেখান থেকে সরে এসে তিনি কি করেছে, বাংলাদেশের পলিটিক্যাল ভয়ঙ্কর কিছু সেন্সিটিভ ইস্যু তিনি ইনক্লুড করেছে যে ব্যাপারটার সাথে আমরা ডিল করে গেছি। এই সিনেমাটা যে এত ভালো কালেকশন তুলে আনতেছে এবং সিনেমাটা যে এত প্রশংসা কুড়াচ্ছে এর পেছনে কিন্তু এটাও একটা কারণ। তো এতদিন তিনি কি করেছে যে রিয়েল লাইফ ইভেন্ট থেকে বা একটা ঘটনা থেকে তার সিনেমা নির্মাণ করেছে। ব্যাংক ডাকাতি হোক অথবা পরাণের মতো যে ছোটখাটো ইন্সপাইরেশন হোক, ফ্রাইডে হোক, জানোয়ার হোক, এবারে তিনি সেই রাস্তা থেকে একটু সাইডে এসে পলিটিক্যাল সেন্সিটিভ কিছু ইস্যু যে ব্যাপারটা আমরা ফেস করেছি সেই ব্যাপারটা তিনি তার সিনেমায় ইনক্লুড করেছে এবং আমি বলবো এই ব্যাপারটা খুবই স্মার্ট একটা সিদ্ধান্ত ছিল। এই ব্যাপারটার জন্য তিনি অসংখ্য প্রশংসা পাবে এবং অলরেডি পাচ্ছে। সো রায়হান রাফির এই ছোটখাটো বিষয় আমার বেশ ভালো লাগে এবং এই সিনেমার মাধ্যমে তিনি অ্যাকশনের যে লেভেলটা আমাদের দেখিয়েছে, বাংলা সিনেমার যে অ্যাকশনগুলো আমরা দেখে অভ্যস্ত, সেই অ্যাকশনে যে নতুন একটা মাত্রা যোগ করেছে এই ব্যাপারটার জন্য তাকে আলাদা করে অ্যাপ্রিসিয়েট করতে হয়। সো এই ছিল তাণ্ডব নিয়ে আমার মতামত। আই গেস অনেকেই সিনেমাটা দেখে ফেলেছেন, আপনি আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন টাটা।